সংস্কার কাজে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহতের হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর। চট্টগ্রামে এনসিপির পথসভা। শেরপুরে পরিবেশ উপদেষ্টার সঙ্গে থাকা সাংবাদিকদের নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা, আহত 4 জন। চার জেলায় আজও 123 জনকে পুশ ইন করেছে বিএসএফ। পরিচয় যাচাই বাছাই করছে বিজিবি। টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার 3। লুট হওয়া স্বর্ণালংকার, মোবাইল উদ্ধার। নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকি চীনের 30,000 পোশাক তৈরি হচ্ছিল চট্টগ্রামে। গোপন কারখানা থেকে গ্রেপ্তার 3। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সমগ্র বাংলাদেশের সবাইকে আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো রকমের বাধা এলে জনগণকে সাথে নিয়ে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দ্বিতীয় দিনের পথসভা কর্মসূচির আগে সকালে চট্টগ্রাম 2 নম্বর গেট বিপ্লব উদ্যানে এসব কথা বলেন তিনি। হাসনাত বলেন, 5 আগস্টের আগে এনবিআর, কাস্টমস সহ নানা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল। সেসব প্রতিষ্ঠানের সংস্কার করা জরুরি হয়ে পড়ায় সরকার সংস্কার কার্যক্রম শুরু করেছে। এতে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কেউ বাধা তৈরি করলে তা সহ্য করা হবে না। কর্মসূচির দ্বিতীয় দিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি সহ নানা উপজেলায় পথসভা করবে এনসিপি। থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। শেরপুরে গারো পাহাড়ে পর্যটন কেন্দ্র স্থাপনের পক্ষে বিপক্ষে বিক্ষোভ চলাকালে উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়ি বহরের সঙ্গে থাকা সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। এতে আহত হয়েছেন 4 সাংবাদিক। দুপুরে শেরপুরের নালিতাবাড়ির গারো পাহাড়ের দাওধরায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে দাওধরা এলাকা পরিদর্শনকালে পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বনাঞ্চলকে অবৈধ দখলদার মুক্ত করতে বন বিভাগ ও প্রশাসন যৌথভাবে কাজ করবে। বন দখলমুক্ত করতে জিরো টলারেন্সে রয়েছে সরকার। অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে বনে গাছ কাটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এই একটা বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে লড়াই করে করে সবাইকে আগাতে হচ্ছে। আমরা কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যেটা বললাম, জেলা প্রশাসক, এসপি, ডিভিশনাল কমিশনার সবাইকে নিয়ে আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছি। তারপরে তারা অনেক জেলা প্রশাসক বেশ ভালো পদক্ষেপ নিচ্ছেন, সবাই একরকম পদক্ষেপ নিচ্ছেন না। ঝিনাইদহ, খাগড়াছড়ি, হবিগঞ্জ, মৌলভীবাজার সীমান্ত দিয়ে 123 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ঝিনাইদহে 64, খাগড়াছড়িতে 19, হবিগঞ্জে 19 ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে 21 জনকে পাঠানো হয়। ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইনডং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে পুশ ইন হয়। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, জোরপূর্বক পুশ ইনকারীরা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদেরকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। হবিগঞ্জের কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ 19 জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারত। সকালে চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে 21 জনকে পুশ ইন করেছে বিএসএফ। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্তে অভিযান চালিয়ে পাচার করা 12টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। ভোরে বগলা বাজার ও বাংলা বাজার সীমান্ত এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে গরু চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। ভোরে ভারত থেকে গরু চোরাচালানের খবর পায় তারা। পরে অভিযান চালিয়ে 12টি গরু জব্দ করা হয়। 3 মাসে বিভিন্ন সীমান্তে অন্তত 400 ভারতীয় গরু জব্দ করা হয়েছে। চোরাচালান বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার, ১৯টি মোবাইল এবং কিছু টাকা উদ্ধার করা হয়। দুপুরে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সাব্বির, শিহাব সরকার ও জাহাঙ্গীর আলম। পুলিশ সুপার জানান, শনিবার রাতে সিরাজগঞ্জ থেকে ডাকাতদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গত মঙ্গলবার রাতে ৪০ জন যাত্রী নিয়ে আল ইমরান বাসটি রাজধানীর আব্দুল্লাপুর থেকে রংপুরে যাওয়ার পথে দুর্বৃত্তরা বাস চালক, হেলপার ও সুপারভাইজারকে আটকে রেখে যাত্রীদের টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় বুধবার বাসের যাত্রী মিনু মিয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। ঘটনার সাথে জড়িত ৩ জন আন্তজেলার সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট ১৯টি মোবাইল এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠনকৃত একটি ব্যাগ উদ্ধার করা হয়। পার্বত্য চট্টগ্রামের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্যদের জন্য চট্টগ্রামের একটি কারখানায় গোপনে তৈরি হচ্ছিল ৩০,০০০ কমব্যাট ড্রেস বা যুদ্ধের পোশাক। ৭ দিন আগে কারখানা থেকে ২০,০০০ পিস ইউনিফর্ম সহ ৩ জনকে গ্রেপ্তারের পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। ৩০,০০০ ইউনিফর্ম তৈরির কারণে অন্তত ১৫,০০০ কেএনএফ সদস্য সক্রিয় বলে ধারণা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ প্রধানত বান্দরবনের দুর্গম পাহাড়ে সক্রিয় বলে মনে করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিগত সরকারের শেষের দিকে দেশীয় জঙ্গিদের টাকায় দুর্গম পাহাড়ে প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি ধরা পড়ায় বান্দরবনে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ রেখে কেএনএফের বিরুদ্ধে টানা কয়েক মাস অভিযান চালায় যৌথ বাহিনী। এতে গ্রেফতার হয় কেএনএফ ও জঙ্গিদের অনেকে। উদ্ধার করা হয় অস্ত্রশস্ত্র, গোলাবারুদ। উঁচু পাহাড়ে বসবাসকারী জঙ্গিদের প্রশিক্ষণ ছাড়াও চাঁদাবাজি, ব্যাংক লুট, থানায় হামলাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ওঠে কেএনএফের বিরুদ্ধে। চট্টগ্রাম শহরের বাইজিৎ এলাকার পোশাক কারখানা রিঙ্গু গার্মেন্টস থেকে গত ১৮ মে পুলিশ উদ্ধার করল ২০,০০০ পিস কেএনএফের জন্য তৈরি ইউনিফর্ম। এ সময় কারখানা মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পোশাকের ক্রেতা মংহা সিং মার্মাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে কিছু বলছে না চট্টগ্রামের পুলিশ। এদিকে পোশাক কারখানাটির কর্মকর্তারা বলছে তারা তৃতীয় পক্ষ হিসেবেই এসব পোশাক তৈরি করছিল। কাদের জন্য বিশেষ ধরনের পোশাক তা জানা নেই তাদের। আমরা এটা কিছু জানি না, আমরা এটা বৈধ না অবৈধ এটা আমরা কিছু, যদি অবৈধ হবে তাহলে তো আমরা এটা সেলাতাম না কোনো দিন। এটা কোনো গার্মেন্টস অবৈধ কাজ কেউ এটা করতে সাহস পাবে না। উনি তো জানতো এটা বৈধ, পরে জানছে যে এটা এখন অবৈধ। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন পার্বত্য এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলির মধ্যে কেএনএফ সংখ্যায় কম, কিন্তু একসঙ্গে ৩০,০০০ ইউনিফর্ম তৈরির চিত্র বলে দেয় তাদের সংখ্যা অন্তত ১৫,০০০। এই অঞ্চল নিয়ে ভূ রাজনৈতিক টানাপোড়েনে ইউনিফর্মের গন্তব্য দেশের সীমানার বাইরে হতে পারে বলেও ধারণা তাদের। ৩০,০০০ যদি বলতাম ৩,০০০ ইউনিফর্ম, তাহলে মনে করতাম যে এটা ছোটো একটা স্কেলে আছে, এটা ছোট স্কেলে নেই। এটা এমনও হতে পারে এপার থেকে অন্য পারেও যেতে পারে। আমি এটা বিশ্বাস করি না যে বান্দরবনেই শুধুমাত্র ৩০,০০০ ইউনিফর্ম লাগবে। সুতরাং এটা ভূ রাজনীতির এখানে একটা বিষয় রয়ে গেছে। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের চুক্তি ছিল পোশাক কারখানাটির। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। বেলা ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে এই ঘটনা ঘটে। আহত আয়াস জানান, নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে শহরে পৌঁছালে ৪-৫ জন যুবক তাকে ঘিরে গালিগালাজ এবং এক পর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা গুরুতর নয়। চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। এ বিষয়ে তদন্তের কথা জানিয়েছে পুলিশ। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও করিডোর ইস্যুতে কোনো আপোষ নয় বলে সাফ জানিয়েছে সেনাবাহিনী। সরকারের সাথে কোনো মতবিরোধ নেই জানিয়ে সেনা সদর বলছে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী। দুপুরে সেনা সদরের ব্রিফিংয়ে এসব কথা জানান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ব্রিফিংয়ে আরও জানানো হয়, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না। সরকারের নির্দেশনা মেনেই কাজ করছে সেনাবাহিনী। কেউ যদি মব তৈরি করে বিশৃঙ্খলা করতে চায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সীমান্তে পুশ ইন কোনোভাবে কাম্য নয় মন্তব্য করে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, সরকার নির্দেশ দিলে সীমান্তে যুক্ত হবে সেনাবাহিনী। তবে সীমান্তে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে বলে জানান তিনি। চট্টগ্রামের একটি কারখানায় কেএনএফ-এর পোশাক উদ্ধারের বিষয়টি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। লক্ষ্মীপুরে জামায়াত নেতা ডাক্তার ফয়েজ আহমেদ হত্যা মামলার তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত 2 দিন ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সাইমুম রেজা তালুকদার ও তদন্ত কর্মকর্তা আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করে। ডাক্তার ফয়েজ আহমেদকে হত্যার ঘটনাস্থল ও আশপাশের এলাকা পরিদর্শন করেন তারা। খুলনায় আলাদা ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন। রবিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এবং রূপসা উপজেলায় এই হত্যার ঘটনা ঘটে। পুলিশ জানায় রাত 1:30টার দিকে নগরীর কেডিএ এভিনিউ 22 তলার সামনে মোহাম্মদ গোলাপ নামে এক যুবক কয়েকজনের সঙ্গে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রূপসা উপজেলার মোসাব্বরপুর গ্রামে মোহাম্মদ রনি নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। অপরদিকে যশোরে ডাকঘরের নৈশ প্রহরী রবিউল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ডাকঘরের সংস্কারাধীন ভবনের ড্রাইভারদের বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রাতে 1টার দিকে আমরা খবর পাইছি যে এরম ব্যাপার, একটা ছেলে যাইয়া বললো যে এরম গোলাম হোসেন রে ওই 250 ফিটে অসুস্থ আছে, আপনারা যাই দেখে আসেন। আসলে তো মারা গেছে, সে তো আর বলে না যে মারা গেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রশাসন খুঁজে বের করুক, বের করিয়ে শাস্তি দেখ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহে এক দম্পতি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা। রবিবার মধ্যরাতে উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনরা জানান, সংসারে অভাব নিয়ে পারিবারিক কলহ চলছিল আলামিন ও জরিরা বেগমের মধ্যে। রবিবার রাতে তারা একসাথে বিষাক্ত খাবার খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে স্ত্রী জরিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এর কিছুক্ষণ পর আলামিনও মারা যান। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। চট্টগ্রামের রেয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে র্যাব। দুপুরে বাজারের একটি গুদামে এই অভিযান চালানো হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে রেয়াজউদ্দিন বাজারের বিসমিল্লা টাওয়ারের একটি গুদামে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে প্রসাধনী তৈরি করে আসছে একটি চক্র। এমন খবরে বাজারের মান্নান স্টোরে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে প্রসাধনী বানানোর জন্য মজুত করে রাখা রং, কেমিক্যাল, প্লাস্টিকের কৌটা জব্দ করা হয়। এসব পণ্য বিভিন্ন জাহাজে সরবরাহ করা হতো বলে জানিয়েছে জড়িতরা। জব্দ পণ্যগুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলেও জানানো হয়। ওখানে গিয়ে আমাদের যে প্রাথমিক তথ্য ছিল তার সত্যতা আমরা পেয়েছি যে এখানে অবৈধভাবে অনুমোদনহীন কিছু প্রসাধনী পণ্য, বিশেষ করে স্যানিটারি আইটেমগুলো এখানে বাজারজাত করা হচ্ছে, বিক্রয় করা হচ্ছে। তো তার ভিত্তিতে হচ্ছে যে ইতিমধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকটি দোকানে হচ্ছে যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড দিয়েছি।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাঙ্গাইল ও নীলফামারীতে অভিযান চালিয়ে হায়দার রহমান এবং শাকিল আহমেদ নামে দুজনকে আটক করা হয়। পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা ফখরুল ও তার ভাইয়ের নাম এবং ছবি ব্যবহার করে প্রতারক চক্রটি ভুয়া পরিচয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিল। অভিযোগ পেয়ে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। এরপর ঠাকুরগাঁও থানায় আলাদা দুটি প্রতারণার মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। জলাবদ্ধতা নিরসনে লক্ষ্মীপুরের বিভিন্ন খালের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসন জানায়, লক্ষ্মীপুর শহরের বিভিন্ন খালের দুই পাশ দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। পাশাপাশি অনেকে খালে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এতে খালে পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে, ফলে অল্প বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা দেখা দেয়। এজন্য খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে ও জলাবদ্ধতা নিরসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে নরসিংদীতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। নাটোরে একটি পর্দা ও বেডিং এর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সকাল 10টার দিকে শহরের আলাইপুরে উত্তর সুপারমার্কেটের পাশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। নাটোর ফায়ার সার্ভিসের টিম লিডার আখতারুজ্জামান জানান, শহরের আলাইপুর এলাকায় উত্তরা সুপারমার্কেটের পাশে পর্দা গ্যালারি নামে একটি পর্দা ও লেপ তোশক বেডিং এর দোকানে হঠাৎ করে আগুন লাগে। এ সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। প্রায় 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানানো সম্ভব হয়নি। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্তের পর অগ্নিকাণ্ডের সঠিক তথ্য পাওয়া যাবে। ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির দুই পক্ষ একই স্থানের সভা আহ্বান করায় সন্ধ্যা 6টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। সকাল 10:30টায় সদর এলাকায় এই আদেশ জারি করে স্থানীয় প্রশাসন। বিএনপির নাসির গ্রুপ ও ঝুনু গ্রুপ আলফাডাঙ্গার চৌরাস্তায় সকালে সভা আহ্বান করে। যে কোনো সময় সংঘাতের আশঙ্কায় বাজার ও সংলগ্ন এলাকায় 144 ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কোরবানির ঈদকে সামনে রেখে নেত্রকোনা জেলার বড় চমক 40 মণ ওজনের গরু ইশাখা। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় এলাকাবাসী। শেরপুর সদরে আলোচনায় শাহিয়াল জাতের ষাঁড় লায়ন। গরু দুটির দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা করে। শখের বশে গরুটির নাম রাখা হয় ইশাখা। গরনে চলনে সুলতানদের মতো স্বভাব। নেত্রকোনা সদরের ফচিকা গ্রামের শামসুল আলম খায়রুল 2.5 বছর ধরে লালন পালন করেছেন গরুটি। 40 মণ ওজনের ইশাখাকে দেশি ঘাস, চালের কুড়া, খৈলসহ নানান প্রাকৃতিক খাবার খাইয়ে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। দাম চাওয়া হচ্ছে 15 লাখ টাকা। প্রতিদিন গরু দেখতে ভিড় করছেন এলাকার মানুষ, আসছেন ক্রেতারাও। রাখার যে পরিবেশ, যে একটা এয়ার কুলার রুমের দরকার, এটা তো আমার দ্বারা সম্ভব না। যে কারণে আমি মনে কষ্ট নিয়ে হইলেও আমি এখন চিন্তা করছি এটা বিক্রি করে দিব। দেখতে খুব সুন্দর, আমরা দরদাম করতেছি, দেখতে আসছি, নাম হলো ইশাখা। এতদিন লালন পালনের পর গরুটি বিক্রির সিদ্ধান্ত কষ্টের বলে জানালেন শামসুল আলমের সন্তানেরা। গরুটি আমাদের পরিবারের সদস্যের মতো ছিল, এখন বিক্রি করে দিতে হবে, এটা মানতে পারতেছি না, খুব খারাপ লাগতেছে। শেরপুর সদরে আলোচিত শাহিয়াল জাতের ষাঁড় লায়ন 8.5 ফুট উচ্চতার ষাঁড়টির ওজন 32 মণ। গত বছর কোরবানির ঈদে হাটে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বিক্রি করেননি। এবার 15 লাখ টাকা বিক্রির আশা। কিন্তু আশাতীত দাম না হওয়াতে এই গরুটা আমার ছাড়া হয় নাই, কিন্তু আমি তখন একটু হতাশাগ্রস্তই ছিলাম, বাট মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজ এই পর্যন্ত আসতে পারছি। লাল বর্ণের ষাঁড়টি দেখতে ভিড় করছেন অনেকে। বড় গরু বিক্রির বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তার।
আমরা তাদেরকে উপদেশ দিয়েছি, আমরা মোটামুটি একটু কুরবানির বেশ কিছুদিন পূর্বে থেকে আপনারা বিক্রির চিন্তা করবেন। প্রয়োজনে যদি বাইরের বড় বাজারে ঢাকা কিংবা চট্টগ্রামে নেওয়া যায়, ওইখানে নিলে তারা এই খামারি ভালো ক্রেতা পাওয়া যায়। চলতি বছর জেলায় ২৬টি কোরবানির হাটে প্রায় ৮৫,০০০ গরু বিক্রি হবে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কোরবানির ঈদ সামনে রেখে সাভার চামড়া শিল্পনগরী ট্যানারিগুলোতে চলছে প্রস্তুতি। এবারের ঈদে সংগ্রহ হতে পারে ১ কোটির বেশি পশুর চামড়া। লবণের দাম নিয়ন্ত্রণ এবং ঈদের সময় ট্যানারিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন ট্যানারি মালিকরা। এবছর কোরবানির ঈদে প্রায় ১ কোটি ৫ লাখ পশুর চামড়া সংগ্রহের আশা করছেন ট্যানারি মালিকরা। এই বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ ও মজুদের ট্যানারিগুলোতে চলছে জোর প্রস্তুতি। চামড়া সংরক্ষণে গুরুত্বপূর্ণ কাঁচামাল লবণ। তবে গত ১ মাসে লবণের দাম কেজিতে বেড়েছে ৪ টাকা। লবণের এই অস্বাভাবিক দাম বাড়া নিয়ন্ত্রণ এবং কারখানায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান মালিকরা। লবণের দাম গত ১ মাসের যেটা ছিল ৭০০ টাকা ৭৪ কেজি, সেটা এখন ১,০৫০ টাকা। আসলে চামড়া সংরক্ষণের জন্য লবণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লবণের বিকল্প নেই। কন্টিনিউটি ২৪ ঘন্টাই আমাদের বিদ্যুৎ প্রবাহ সচল রাখতে হয়। সেখানে যদি বিদ্যুৎ প্রবাহে কোনোভাবে বাধা হয়, সেখানে আমাদের আসলে কোনো না কোনোভাবে লোকসানের সম্মুখীন হবে। এদিকে বিসিক বলছে, কোরবানির ঈদে চামড়া সংগ্রহে সহায়তা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের দিন থেকে চামড়া শিল্প নগরীতে কাজ করবেন ৫০ জন স্বেচ্ছাসেবক। এই বছর আমাদের বাড়তি প্রস্তুতি হিসেবে আমরা ৫০ জন স্বেচ্ছাসেবক এখানে আমরা নিয়োগ করব এবং জেলা প্রশাসন এবং পুলিশ আমাদেরকে এই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে এবং ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছে। চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারেও বাড়তি চাপ সামলাতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতির মধ্যেও বরিশালে ক্লাস নেন শিক্ষকরা। রাজশাহী জেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেন। খুলনায় কর্মবিরতি পালন করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তারা স্কুলে উপস্থিত থাকলেও কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি। এদিকে কর্মবিরতির মধ্যেও চাঁদপুর ও কিশোরগঞ্জে ক্লাস নেন শিক্ষকরা। চাঁপাইনবাবগঞ্জ থেকে এবার কোরবানির পশু এবং আম পরিবহনের জন্য বিশেষ ট্রেন চলবে না। চাহিদা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তবে এবার আম পরিবহন করা হবে আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের লাগেজ ভ্যানে। সোমবার এসব তথ্য নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আওয়াল ভূঁইয়া। তিনি বলেন, খামারিদের চাহিদা না থাকায় এবার পশু ও আম পরিবহনের বিশেষ ট্রেন দুটি চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা রুটে চলাচল করা আন্তনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের লাগেজ ভ্যানে আম পরিবহন করা যাবে। গত কয়েক বছর দুটি ট্রেনই লোকসান দিয়ে চালাতে হয়েছে। ২০২০ সালে প্রথমবার চালু হয় ম্যাঙ্গো স্পেশাল ট্রেন, আর ২০২২ সাল থেকে কোরবানির পশু পরিবহনের জন্য চালু করা হয় ক্যাটল স্পেশাল ট্রেন। আম নিয়ে চুয়াডাঙ্গায় উৎসবের আমেজ। গাছ থেকে আম পেড়ে তা কার্টনে ভরে পাঠানো হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। অন্য জেলার তুলনায় চুয়াডাঙ্গার হিমসাগর আম সুস্বাদু হওয়ায় সুনাম ছড়িয়েছে দেশ জুড়ে। ১৫ মে থেকে হিমসাগর, বোম্বাই ও গুটি আটি আম সংগ্রহ শুরুর পর থেকে ব্যস্ত সময় পার করছেন জেলার কৃষক, ব্যবসায়ী, ভোক্তা সহ সব শ্রেণী পেশার মানুষ। কৃষকরা বলছেন, এবার ফলন ভালো, তবে দাম আরও একটু বেশি হলে ভালো হতো। কৃষি অধিদপ্তর জানিয়েছে, এবছর জেলায় ২৩০০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪,৫০০ মেট্রিক টন। ২৮ মে থেকে ল্যাংড়া, ৫ জুন আম্রপলি, ১৫ জুন ফজলি এবং ২৮ জুন থেকে আশ্বিনা ও বাড়ি 4 আম সংগ্রহ করা হবে। খাগড়াছড়িতে সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সকালে মাটিরাঙ্গা নতুন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সহায়তা দেওয়া হয়। ৬ জন দুস্থ পাহাড়ি ও ৯ জন শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
এছাড়া একজন অসচ্ছল পাহাড়ি পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ৩ এবং ৩৫ জনকে রেশন সামগ্রী প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় ৫ শতাধিক মানুষকে। আগামীতেও মাটিরাঙ্গায় বসবাসরতদের জন্য এই ধারা অব্যাহত রাখবে সেনাবাহিনী। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বরিশালে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। সকালে নগরীর অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়। ২ দিনব্যাপী মেলায় 10টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মহানগরীর 10টি বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। এখানে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক আধুনিক ওয়াটার ট্যাঙ্ক, ফায়ার ফাইটার রোবট, সোলার ফ্যান সহ হোম অটোমেশনের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করা হচ্ছে। এর আগে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড ভলান্টিয়ার অনুষ্ঠিত হয়। আগামী মঙ্গলবার মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। একটা প্রজেক্ট আছে মেইনলি, একটা হচ্ছে আইওটি হোম। এইটা সবকিছু ওয়্যারলেসলি কন্ট্রোল করা যায় এবং এটা অটোমেশনের সিস্টেম আছে। ভার্টিক্যাল ফার্মিং, 3D হলোগ্রাম, তারপর রয়েছে এখানে কৃষি বিদ্যুৎ, টারবাইন, খাদ্য গুদাম। এরই সাথে শেষ করছি আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।